দুটো গালাগাল দিয়ে দিলাম মানে প্রচুর ভিউ বাড়ছে বা লোকজন খুব হাততালি দিচ্ছে, হাসছে, আমি সেই মানুষগুলোর মধ্যে পড়ি না। আমি যদি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীকে নিয়ে নাম ধরে বলি এবং সেটা থেকে যদি কমেডি জেনারেট করে তাতে অসুবিধা কোথায়? যদি মানে পার্সোনাল অ্যাটাকের দিকে পুরো কন্টেন্টটা বেশি ঢলে পড়ে তাহলে কিন্তু হাসির জায়গাটা থাকে না। কুণাল কামরা আরো 10টা শো করলে আমাদের সোসাইটির লাভ হবে। সামাই রায়না যদি 10টা শো কম করে কিছু এসে যাবে বলে আমার মনে হয়। তুমি সরকার চালাচ্ছ, তোমার সরকার চালানো নিয়ে মজা করা যাবে না। আরে কেন যাবে না? লিমিট মেনটেন করা, এই লিমিটটা কে সেট করবে? হাসতে গেলে যদি টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া যায় তাহলে তো দাঁত বার করতেই ভয় লাগবে। সত্যি বি আর আম্বেদকর এই সময় থাকলে হয়তো স্ট্যান্ড আপ কমেডি নিয়ে একটা সাবজেক্ট করতো যে কুণাল কামরা তুমি এগুলো বলতে পারবে না। রাষ্ট্র কিংবা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার মাধ্যম যে কমেডি, এটা নতুন নয়। তেমনি রাষ্ট্রযন্ত্র প্রতিবারে চেষ্টা করেছে সে সমস্ত কমেডিয়ান এবং কমেডিকে নিশ্চুপ করিয়ে দেওয়ার মতো তাদের নিজেদের মতন করে। খুব রিসেন্টলি সামাই রানা হোক কিংবা কুণাল কামরা, আমরা দেখেছি তাদের একের পর এক শো বন্ধ হয়েছে এবং তাদের যে কমেডি সেটা ঠিক না ভুল আজকে সেই নিয়ে আমরা বিচার করব না। তবে রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করার মাধ্যম কি কমেডি হতে পারে এবং হলেও তার প্যারামিটার কতটা হতে পারে, আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি এবং শুভদীপ ঘোষ। প্রথমেই জানতে চাইবো কেমন আছো তোমরা? একদম দারুণ, খুব ভালো আছি। ভালো। আচ্ছা, আমি যে বিষয়টা দিয়ে শুরু করলাম যে কমেডি এবং রাষ্ট্র বা সরকার এই দুটোর মধ্যে ব্যালেন্স কি খুব প্রয়োজন, আমি একে একে জানতে চাইবো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে কমেডি তো একটা আর্ট ফর্ম, তো সেক্ষেত্রে মনে হয় যে কমেডির মাধ্যমে রাষ্ট্র কি করছে না করছে সেটা তুলে ধরা একটা কমেডির একটা অন্যতম দায়িত্ব থেকে যায়। শুধুমাত্র যে একটা কথা বললাম সেখানে মানুষ হাসলো, তার থেকেও বড় কথা হচ্ছে চারিদিকে কি ঘটছে না চোখে আঙুল দিয়ে দেখানোর দায়িত্ব একটা যারা কমিক করছেন তাদের একটা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই একটা ব্যালেন্স বলবো কিনা বলতে পারছি না, কিন্তু কোথাও একটা ওই হয় না মানে স্টেশনে থাকে সেই পকেটে বোম নিয়ে গেলে মেটাল ডিটেক্টরের আওয়াজ হয়, তো সেখানে ওই গেটটা একটা কমেডি করা উচিত, সেখানে কি পাস করছে সেটা একবার কমেডির অবশ্যই যাচাই করে নেওয়া উচিত বলে মনে হয়। হ্যাঁ, মানে আমি শুভদীপের সঙ্গে আংশিক একমত। মানে যে কোনো আর্ট ফর্মেরই শুধুমাত্র আমি হাসালাম বা শুধুমাত্র থিয়েটার করলাম বা শুধুমাত্র সিনেমা করলাম এইটা হলে আমার মনে হয় তার অন্য কোনো চাকরি বেছে নেওয়া বেটার। মানে শুধু লোককে আনন্দ দিলাম বা আমি আমার একটা লেখা প্রকাশ করে দিলাম যাতে সোসাইটির কোনো হেল্প হচ্ছে না, তাহলে মানে মানে আর্টিস্ট হিসেবে কোনো দায়িত্ব থাকলো না। মানে আমি নিজে খুব মৃণাল সেন ফ্যান, ওই জন্য ওই মৃণাল সেন বলেছিল যে যতই হিট সিনেমা হোক, যে পরিচালক যতই অ্যাওয়ার্ড পাক না কেন, যদি সিনেমার ভ্যালিডেশন কোনো সোসাইটি থেকে না উঠে আসে, সোসাইটির কথা না বলতে পারে, সেটা কোনোভাবেই কোনো সিনেমা নয়, কোনোভাবেই কোনো আর্ট নয়, কমেডি তো নয়। মানে কমেডি তো একটা স্ট্রং এলিমেন্ট। মানে সেটা মানে কুণাল কামরার নামটা উঠে এলো, কুণাল কামরা হোক, অম্বিকেশ মহাপাত্র হোক, সবটাই সত্যি। তোমরা কমেডি মানে আর্ট এটা খুব প্রকাশ্যে বললে, আমি এখানেই জানতে চাইবো তোমরা যখন জার্নিটা শুরু করেছিলে তখনকার কমেডি বা কন্টেন্ট এবং এখনকার কমেডি এবং কন্টেন্টের মধ্যে পার্থক্য দেখতে পাও? এবার দেখতে পেলে সেটা কি কি লেভেলে দেখতে পাও? হ্যাঁ, এখন তো ধরন অনেক বদলেছে। মানে পার্টিকুলারলি যদি বলা হয়, যখন আমরা শুরু করি তখন আমরা যে শোটা করতাম একসাথে আমি এবং সৌরভ, সেখানে কিন্তু আমাদের একটা ভীষণ পছন্দের বিষয় ছিল পলিটিক্যাল স্যাটায়ার, এবং সেখানে দাঁড়িয়ে সেই সময় মানে আজ থেকে প্রায় 12 বছর আগে, এবং সেটা খুব মারাত্মক একটা পরিবর্তনের সময় রাজ্য জুড়ে। তো সেখানে আমি আর সৌরভ দাঁড়িয়ে একটা ন্যাশনাল টেলিভিশনে যতটা বলা সম্ভব দাঁড়িয়ে কিন্তু আমরা ভুলগুলো ভুল, ঠিকগুলো ঠিক কমেডির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে গেছি। এবং ফেসবুকে সেটা এখনো রিমাইন্ডারে আসে। মানে অনেকে আছে, আমি বলছি 2011 মানে আজকে 25-এ দাঁড়িয়ে মানে 14 বছর। 14 বছর মানে আজকে যার 22 বছর বয়স, সে 14 বছর আগে ছিল 8 হিসেব মতে। তার মানে তখন তার দেখার অবকাশ ছিল না, বা বাবা মা বলতে খারাপ কথা বলবে দেখিস না, দেখলে মানে ওটা কানেক্ট করা অসম্ভব ছিল। তো 22 মানে সে এখন ভোটার, তারাই এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে। স্টুডেন্ট, কেউ পড়াচ্ছে, কেউ পড়ছে, নানান রকম তারা এগুলো শেয়ার করছে যে এইগুলো একটা সময় হতো, মানে ওই ডাইনোসরের ছবি শেয়ার করার মতো। তো সেইটা তো খুবই আনন্দের আর কি। আমি সৌরভদের থেকে জানতে চাইবো যে আমরা কুণাল কামরা নিয়ে আজকে কথা বলছিলাম এবং খুব সম্প্রতিকালে আমরা দেখেছি কুণাল কামরা তিনি একনাথ শিন্ডেকে নিয়ে প্রশ্ন বা মশকরা করেছেন, তার মাসুল কোথাও গিয়ে গুনতে হচ্ছে, তার শো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হাতে নিয়ে তিনি ছবি পোস্ট করছেন। রাজনৈতিক যে জোকস বা রাজনৈতিক যে কমেডি, তার কি একটা প্যারামিটার সত্যিই থাকা উচিত? না, একদম থাকা উচিত না আমার মনে হয়। মানে থাকা উচিত না ইন দ্য সেন্স
কুনাল আমি আমি একটু ডিটেলে বলি, মানে আমি খুবই এই স্ট্যান্ড আপ কমেডিটা ফলো করি। কুনাল কামরা স্ট্যান্ড আপের খুব ভক্ত তা নই, আর বহু মানুষ আছে যাদের আরো বেশি ভক্ত আর কি। কিন্তু এই যে সেন্সার হওয়া প্রয়োজন কিনা কুনাল কামরা বা পলিটিক্যাল জিনিসপত্র, আজকে যেমন কুনাল কামরা যে বিষয় নিয়ে কথা বলছে সেইটা তো কথা বলতে হবে, মানে কথা বলতে হবে ইন দ্য সেন্স, যখন একটা মাস 100 জনের মধ্যে 90 জন সেটা সেই জীবনটা কাটাচ্ছে যেটা কুনাল কামরার বিরুদ্ধে যায় আর কি, তো যে 10% পড়ে আছে মানে মাইনরিটি, তো এইখান থেকেই তো কমেডিটা উঠে আসবে। মানে যদি এরকম হতো যে কুনাল কামরা যেটা বলছে সেটাই 90% মানুষ মোটামুটি জীবনযাপন করে, তাহলে মজাটা হতো না। মানে মজাটা এই কারণেই হচ্ছে একটা ভ্যালিডেশন পেয়ে গেছে যে এই হিন্দু রাষ্ট্র হোক, এই যা 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 আমাদের এই বিজেপি গভর্নমেন্ট বলে চলেছে কন্টিনিউয়াসলি, তো এটা একটা ভ্যালিডেশন পেয়ে গেছে। তখন সেইটাকে যখন কাউন্টার করা হচ্ছে, ওই কাঙ্গাল হ্যায় যখন গানটা বানাচ্ছে বা আরো আরো 5টা প্যারোডি করেছে, এবং যা যা নিয়ে কথা বলেছে, আম্বানির ছেলের বিয়ে থেকে আরম্ভ করে সবটা, পুরো নয়া ভারত সেকশনটাতে, তো এইটা যদি সেন্সরশিপ হয়, কে আটকাবে? সেন্সরশিপ তো একটা সরকারের দ্বারা চলে, তাহলে তো এই ঘটনাগুলো ঘটবেই না, কখনো এই কথাগুলো বলাই হবে না। তো এই সেন্সরশিপ করবে কারা? মানে সেন্সরশিপ করার যে মানুষগুলো হবে তাদের প্যারামিটার কি? মানে তাদের প্যারামিটার কি নির্মলা ভদ্রমহিলা করবেন, নাকি নরেন্দ্র মোদী করবেন, নাকি অমিত শাহ করবেন, নাকি পার্টির বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে মস্করা করা এবং ব্যক্তিগত আক্রমণ, সেটা কি ব্যক্তিগত আক্রমণ বলবো এবং আমার বক্তব্য হচ্ছে ওই পুরো ঘটনাটা থেকে তো আমার একটা লাফটার জেনারেট করছে। মানে এমন যদি হতো একটা সভায় দাঁড়িয়ে যখন পলিটিক্যাল লিডাররা একটা ব্যক্তিগত মানুষকে নিয়ে বলে, সেটা থেকে আমার কোনো কমেডি জেনারেট করে না, হাসি পায় না, তখন আমি ওই লোকটার ব্যাপারে 5টা খারাপ শুনি, সেটা একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে। কিন্তু একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন কথা বলছে, আমি যদি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীকে নিয়ে নাম ধরে বলি এবং সেটা থেকে যদি কমেডি জেনারেট করে, তাতে অসুবিধা কোথায়? কোনো আপত্তি তো নেই। এমন যদি হয় তাতে কোনো কমেডি জেনারেট করছে না, আমি শুধুমাত্র একটা লোককে বলে দিলাম সে খারাপ, সে চোর, সেটা আমার বলা কাজ নয়, সেটা পলিটিক্যাল লিডাররা তাদের একটা আলাদা এজেন্ডা আছে, ইলেকটোরাল পলিটিক্সের এজেন্ডা আছে, তারা বলবে। কিন্তু আমি যদি বলতে গিয়ে তার মধ্যে থেকে কমেডি জেনারেট করাতে পারি, তাহলে তো অসুবিধা নেই, সেখান থেকে তো মজা আসছে। মানে মজা আসছে যখন, আমার মনে হয় এটা তো স্পোর্টিলি না নেওয়ার কোনো জায়গা নেই আর কি। মানে নেবে না, এই সরকার স্পোর্টিলি নেবে না। শুভদীপ দা কি বলবে? সৌরভ জায়গা নেই, তারপর বলো নেবে না, হ্যাঁ চান্সই নেই। হ্যাঁ না, আমার মনে হয় যে এই এখন যেটা পলিটিক্যাল স্যাটায়ার বা যেটা কমেডি বলা হচ্ছে, আমরা যদি দেখি যে একদম সেই ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু খুব সুন্দর সুন্দর দেওয়াল লিখানো হতো, মানে খুব খুব দেখে সুন্দর মনে হতো। সেটা অনেক আছে, মানে আমরা যদি দেখি জ্যোতিবাবুর বিরুদ্ধেও সুন্দর দেয়াল লিখন, কিন্তু বা হয়তো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে হোক বা সেই সময় যারা ছিলেন, তো সেই দেয়াল লিখনগুলো কিন্তু ক্রিয়েটিভ ওয়েতেই হতো। তো সেখান থেকে যদি আমরা মুখেই বলি, তো সেখানে তো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এবার যেটা বললাম যে সেটা যদি সৌরভের সঙ্গে আমি এটাতে একমত, যে কোনোভাবে যদি মনে হয় যে মানুষটাকে ডিরেক্ট শুধু সে কিছু করছে না, শুধু তাকে আক্রমণ করে যাচ্ছে, গালাগালি দিচ্ছে, অযথা গালাগালটা আমি সে যেই দিক, সে পৃথিবীর সে যত মহান ব্যক্তি, অযথা গালাগাল কোনোভাবেই অ্যালাউ করা যায় না। এবং সেটা থেকে মনে হয় না যে দুটো গালাগাল দিয়ে দিলাম মানে প্রচুর ভিউ বাড়ছে বা লোকজন খুব হাততালি দিচ্ছে, হাসছে, আমি সেই মানুষগুলোর মধ্যে পড়ি না, শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে কথাগুলো বলছে সেটা থেকে যদি সত্যি হাসির উদ্রেক হয়, এবং যে কথাগুলো বলছে সেটা যদি একটা না একটা পয়েন্টে কিন্তু সারবর্তা থেকেই যাচ্ছে, তাহলে অসুবিধা কোথায়? আমি আরো একটা বিষয় জানতে চাইবো, শুধুমাত্র রাজনীতি নয়, কমেডিয়ানরা, এবং হিন্দিতে এটা বেসিক্যালি দেখা যায় যে তারা ধর্ম নিয়ে, এবং বিশেষ ধর্ম বা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম, এই ধর্ম নিয়ে কমেডি করছে, এটাও কি নেওয়া যায়? রাজনীতি, সেক্স, এইগুলো কিন্তু কমেডির একটা বড় অস্ত্র। এইগুলোকে যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে টিভিটা বা ফোনটা মিউট করে শোনা হচ্ছে বেটার। এইগুলো কিন্তু একটা ভালো কন্টেন্টের জায়গা দেয়, ঠিক আছে? ধর্ম, রাজনীতি এবং সেক্স, এই 3টে জিনিসটা কিন্তু কমেডির প্রচুর এলিমেন্ট তৈরি হয়, সেটা যে যেভাবে প্রেজেন্ট করে, তাতে কোনো অসুবিধা তো কিচ্ছু নেই। সৌরভ দা? হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি, মানে ওই আগের পয়েন্টটা থেকে একটা জিনিস বলি, এই যে সেন্সরশিপের যখন কথাটা এলো, একটা সরকার যখন এইরকম একটা ফাঁকা ন্যাশনাল এডুকেশন পলিসি বানাচ্ছে, যদি তার সেটাই লজ্জা না থাকে, সেটা নিয়ে মজা করলে লজ্জা হতে যাবে কেন? মানে একটা সরকার যখন যাবতীয়
মানে ওই যে যে লাইনটা কুণাল কামরা বলেছে যে কর্পোরেটের চাকুরিজীবীরা বেশি ট্যাক্স দেয়, যখন এইরকম একটা সিনারিও ট্যাক্সেশনের তৈরি হচ্ছে তখন সেটা নিয়ে মজা করলে তাদের অসুবিধা হবে কেন? তুমি এরকম ঘটনা ঘটিও না রে ভাই। তুমি একটা ন্যাশনাল এডুকেশন পলিসি, তুমি নিজে বলছো যে আমার এখানে 70% মানুষ বা 60 না 65% মানুষ বাড়িতে ওয়ান অ্যান্ড্রয়েড ফোন হোল্ডার, 65-70% মানুষ। তারপরে তুমি বলছো মোর এমফাসিস অন অনলাইন এডুকেশন। তুমি নিজের জায়গায় নিজেকে লাথি মারছো ঘুরিয়ে। তারপরে সেটা নিয়ে যদি একটা মানুষ মজা করে, একটা মানুষ নয়, একজন শিল্পী, একজন স্ট্যান্ড আপ কমিক যদি মজা করে, তাহলে যদি গায়ে লাগে তাহলে তো কারেক্ট আছে, মানে এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়া উচিত ছিল। ঢিলটা ওখানেই ছুঁড়েছে। হ্যাঁ, মানে তুমি এরকম স্পেস তৈরি করে রেখেছো। এবং তুমি যেটা বলছি যে ধর্ম নিয়ে মজা, এবং ধর্ম নিয়ে মজা মানে খুব স্বাভাবিকভাবে এটা আমাকে লোকজন বলতেই পারে যে যদি হিন্দু ধর্ম নিয়ে মজা করে বা ইসলাম ধর্ম নিয়ে মজা করে, তাহলে সেই ধর্মের মানুষরা মানে ভাবাবেগে আঘাত করা হবে। তো এটা তো যদি মজা হিসেবে নেওয়া হয়, তো আমার মনে হয় না ভাবাবেগে আঘাতের কোনো জায়গা আছে। যদি সেরকমটা হয়, আরো মাইনরিটি সেকশন হচ্ছে, আমি নিজেকে দিয়ে বলছি, যারা নাস্তিক, যারা এথিস্ট, সেই নিয়ে তো কত চিরকালীন আমার সরকার মজা করে যাচ্ছে যে এরকম মানুষ নাকি এক্সিস্ট করতে পারে না। আমার সরকার আমাকে এথিস্ট লেখার কোনো অনুমতি দেয় না সরকারিভাবে, হিউম্যানিটি লিখতে হয়। আমি ব্যক্তিগতভাবে হিউম্যানিটি লেখার পক্ষে নই, আমি এথিস্ট লেখার পক্ষে। তো আমাকে আমার সরকার অ্যালাউ করছে না এথিস্ট লিখতে। তো এইটা আমার জীবন নিয়ে মজা করা হচ্ছে নাকি? বা আমরা যারা মাইনরিটি, আমরা যারা এথিস্ট, তাদেরকে নিয়ে মজা করা হচ্ছে নাকি? আমরাও তো একটা সেকশনে গিয়ে মাইনরিটি, যে এরা প্রায় নেই, এদেরকে কাউন্ট করেই লাভ নেই, তো আমাকেও তো কাউন্ট করতে হবে। তো হিন্দু ধর্ম নিয়ে এটা বুঝতে হবে যে হিন্দু ধর্ম নিয়ে মজা করা মানে কিন্তু আমার মা বা আমাদের বাড়ির লোকেরা যারা সকাল বিকেল পুজো করছে বা যারা নিজেদেরকে হিন্দু ধর্মের মানুষ হিসেবে চিহ্নিত করে, তাদেরকে নিয়ে মজা করা হচ্ছে না। এই যে হিন্দু ধর্মটাকে নিয়ে যে একটা মলাট পড়ানোর চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষে, সেইটাকে নিয়ে মজা করা হচ্ছে। এমন না যে হিন্দু ধর্মের জিনিসপত্র নিয়ে মজা করা মানে আমার মাকে নিয়ে মজা করা হলো, বা আমি হিন্দু ধর্মের কিছু জিনিসকে অপছন্দ করি বলে বা ইসলাম ধর্মের কিছু জিনিসকে অপছন্দ করি মানে আমি আমার মাকে বা আমার যে বন্ধু মুসলমান ধর্মের তাকে অপছন্দ করি, সেটা নয়। এটা দিয়ে যেভাবে কাভার আপ করা হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র, আমি জানি না ওই ভিডিওটা বোধহয় সত্যি, যেমন ওটার পক্ষেও আমি নই। যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ইফতারের আজান পড়া হচ্ছে, আমি ওটাও চাই না ঘটুক। আবার যেখানে এই আগামী এপ্রিল মাসের 8 তারিখ বা 6 তারিখ 6-7-8-এর মধ্যে যে রামনবমী আছে, আবার যে উচ্ছ্বাসটা শুরু হবে, এবং উচ্ছ্বাস মানে উৎসবে আমার আপত্তি নেই, সেইটা দিয়ে অন্য ধর্মের মানুষকে একদম ক্যান্সেল কালচারে নিয়ে চলে যাওয়া হবে, আমি সেটার পক্ষেও নই। মানে অবশ্যই ধর্ম নিয়ে মজা করা হবে, কিন্তু এটা বুঝতে হবে ধর্ম নিয়ে মজা মানে আমাদের সরকার যে ধর্ম দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে আমাদের, সেটার মজা হচ্ছে, কোনো মানুষের বিরুদ্ধে কথা বলা, ভাবাবেগকে আঘাত করাটা মূল উদ্দেশ্য নয়। এই যে প্রচন্ড রকম বাড়াবাড়িটা ঘটছে, ধর্মটা যদি বড়োর মতো হয়ে যাচ্ছে, পুরো গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেটার বিরুদ্ধে আমরা যদি সেটা যদি পয়েন্ট আউট করতে গিয়ে মজা করা, তাহলে ঠিকই আছে। এই সমতা বজায় রাখা ভারতীয় সংস্কৃতির মধ্যে আছে, হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে। তারপরে তোমরা বলছো যে এটা একটা গন্ডগোল তৈরি করার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা যদি কুণাল কামরাকে সমর্থন করছো, এবং রণবীর আলাবাদিয়া, তিনি সদ্য একটি জনপ্রিয় শোতে গেছিলেন এবং তারপরে সেই শোটিই বন্ধ হয়ে যায়, তিনি যেই কমেন্টটি করেছে সেটা কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে? না, আমি ওই যে প্রথমেই বললাম যে কমেডিতে অনেকগুলো ফর্ম হয়, কিন্তু ওই হাসানোর নাম করে যদি জোর করে অত্যন্ত কুরুচিকর নিম্ন রুচির জিনিস প্রেজেন্ট করা হয়, তাহলে আমি সেটা কখনোই তার পক্ষে না। সেটা ভাষা হতে পারে, কন্টেন্ট হতে পারে। তিনি যেটা বলেছেন ওটা বাদ দিয়েও তো মানুষকে হাসানোর জন্য অনেকগুলো অস্ত্র ছিল, তাহলে ওটা দিয়ে কোনো আলাদা করে হাসানোর দরকার ছিল না। আমি ওইটার পক্ষে একেবারেই না। পার্টিকুলার উনি যে কমেন্টটা করেছেন সেটা ছাড়াও হাসানোর অনেক বিষয়বস্তু ছিল। সামাই রায়না এবং রণবীর আলাবাদিয়া, মানে আমি না খুব এই শোটা ফলো করতাম না, এবং রণবীর আলাবাদিয়া আমি পরে অনেক ফলো করলাম যে উনি খুব ওই বিয়ার বাইসেপস এই পডকাস্ট খুবই বিখ্যাত। আমি খুব দেখতাম যে তা না, কিন্তু আমি অল্প বিস্তর দেখি ক্লিপগুলো যেগুলো আসে। হ্যাঁ, মানে আমি খুব দেখিনি। ইন্ডিয়াস গট টেলেন্ট তারপরে দেখলাম প্রচুর এই ঘটনাটা ঘটার পর। সামাই রায়নার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড আপ কমেডি আমার দেখেছি প্রচুর। আমার সবসময় মনে হয় সামাই রায়না স্ট্যান্ড আপ কমিক হিসেবে
5টা লাইন মজার কথা বলার থেকে গালাগালি দিয়ে জেনারেট করে অনেক। একদম এবং আমার না সেইটা নিয়ে এই বিষয়টা কি কুল হয়ে গেছে এখন? আমি পছন্দ করি না, আমিও না, আমি একেবারে পছন্দ করি না। যদি সেটাতে কোনো মজার মানে সাবজেক্ট না থাকে তাহলে আমার মানে পছন্দ করার কোনো। কুণাল কামরার একটা খুব মনে আছে, একটা গালাগালি দিয়ে একটা মানুষের ব্যাপারে বলে গেল, মানুষের নাম বলে, তারপরে বলেছে যে এবার যদি রাহুল গান্ধী এটা নিয়ে আমার উপরে রাগ করে আমার কিছু করার নেই। এইটা হচ্ছে মজা। এখানে যদি গালাগালিটা ব্যবহার না করতো মজাটা হতো না। সামাই রায়নার দুটো শব্দের ফাঁকে এমনি গালাগালি বা সামনের মানুষগুলোকে নিয়ে গালাগালি, আমি এটাকে আমি স্ট্যান্ড আপ কমিক হিসেবে ধরি না। সামাই রায়না বা রণবীর আলাবাদিয়ার যে ঘটনাটা ঘটেছে তাতে ওদের শো বন্ধ হয়ে গেছে, আমার এটা জন্য খুব একটা বদার্ডই নেই। তার কারণ হচ্ছে ওই ইন্ডিয়াস গট লেটেন্ট শোটা থেকে আমাদের সমাজের কোনো লাভ হবে না। কুণাল কামরা আরো 10টা শো করলে আমাদের সোসাইটির লাভ হবে। এবং কুণাল কামরা যে কথাগুলো বলছে, একটা স্কুলের ক্লাস 10, 11, 12-এর ছেলে যখন বড় হবে যে আমার কনস্টিটিউশন আমার শেষ কথা এবং কনস্টিটিউশনটাই আমি মেনে চলবো, তাতে তাকে বাইরে শো করতে দেওয়া হচ্ছে না, ইন্ডিগো তাকে ক্যান্সেল করে দিচ্ছে, ফ্লাইটে উঠতে দেবে না, আরো 1-2 এয়ারলাইন্স বোধহয় তাকে অ্যালাউ করে না। তবু এই যে লড়াইটা সে লড়ছে এইরকম একটা কি বলবো এত শক্তিশালী একটা ইনস্টিটিউশনের সঙ্গে, এইটা তো একটা সোসাইটির জন্য হেল্প করবেই। যে আমি যেটা একটা নতুন ছেলে মেয়ে মনে করবে যে আমি যেটা ঠিক মনে করছি সেটা ঠিক, তাতে আমার সরকার, আমার আশপাশের লোক কে কি বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি আমার কনস্টিটিউশন ফলো করে আমি আমার কাজ করছি। সামাই রায়না রণবীর আলাবাদিয়ার পুরো ঘটনাটাতে আমি না সত্যি বলছি আমি একদমই ইন্টারেস্টেডই নই। মানে সামাই রায়না যদি 10টা শো কম করে কিছু এসে যাবে বলে আমার মনে হয় না, তার ব্যক্তিগত এসে যাবে, কিন্তু আমার তার প্রতি একেবারে আমার দরদ দেখানো, এরকম তো কত মানুষেরই কত কিছু হচ্ছে। আমি মানে ওই শোটার ব্যাপারেই আমি একদম ইন্টারেস্টেড পাই। এবার বাংলার বিষয়ে আসা যাক। বাংলাতে আমরা দেখেছি একসময় খবরের কাগজে কার্টুন হতো, তা বন্ধ হয়ে গেছে। জনপ্রিয় সিরিয়াল হতো, সেটা বাম আমলে, তা বন্ধ হয়ে গেছে। এবং জনপ্রিয় কমেডি শো যেখানে তোমরাও অংশগ্রহণ করেছিলে, তোমরাও ছিলে, এই সমস্ত বন্ধ হয়ে গেল, নতুন করে কোনো কিছু আর চালু হলো না, কেন? না, এর একটা বড় কারণ হচ্ছে আমরা মানে পার্টিকুলার যে শোটার কথা বলা হচ্ছে, যেটা আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, তো তারপর থেকে ন্যাশনাল টেলিভিশনে অনেক বিধিনিষেধ চলে আসে। তখন যেগুলো বলা যেত এখন সেগুলো বলা যায় না, এবং এসএমপি, তাই তো, এবং সেই আসার কারণও কিন্তু ওই জন্য কুণাল কামরাকে আমি সাপোর্ট করতে পারছি। শাসক দলের একটা মানে এটা মারাত্মক ভাবে অলিখিত ভাবে প্রতিটা চ্যানেলে 3টে করে ঠাকুর দেবতার হিন্দু প্রচার করার জন্য সিরিয়াল বানাতে হবে। ভাই কেন হবে? এটা কোন সালের কথা বলছো তোমরা? এই তো গ্র্যাজুয়ালি আমি তো বলছি 2014 অব্দি তো গুছিয়ে সব মানে পলিটিক্যাল কমেডি হয়েছে, আমরা তো নিজেরাই করেছি। এখনো ভিডিওগুলো লিঙ্কে এলে ওই বাবা এটা বলে দিয়েছিলাম, এখন আমরা ভাবি যে এটা হয়তো এখন দাঁড়িয়ে বলতে পারবো না, মানে টেলিভিশনে দাঁড়িয়ে। তো এই এসএমপি আসার পর থেকে প্রচুর বিধিনিষেধ হয়ে গেছে। আর হাসতে গেলে যদি প্রচুর মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া যায় তাহলে তো দাঁত বার করতেই ভয় লাগবে যে বাবা হেসে দেবো, তাতে যদি আবার কিছু কেউ বলে এটা হাসা ঠিক হবে না, এটা বলা যাবে না, এত ভেবে তো সেই মাসের শেষের দিকে সংসার চালাতে হয়, কোন খাতে কি খরচা করবে, কিন্তু হাসার জন্য এত শর্ত দিলে অসম্ভব। তো সেই জন্য টেলিভিশনে এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না। আর এখন তো ওটিটি চলে এসছে, ইউটিউব চলে এসছে, ওপেন প্ল্যাটফর্মে সবাই কমেডি বা বিভিন্নভাবে তারা মানুষকে এন্টারটেন করার চেষ্টা করছে, কিন্তু এই শো করা মুশকিল আছে যদি না একটু স্বাধীনতা থাকে। একটা সময় ছিল, একটা সময় মানে আমরা অনেক কিছু বলে এসেছি এবং অনেকের সামনে বলতে পেরেছি। তারপরে কি কোনো ফোন এসছে যাদের সম্পর্কে তোমরা বলেছো, সেরকম কোনো ইনসিডেন্ট? তাদের সম্পর্কে মানে তখন ফোন তখন আমরা যখন করতাম, একটা ভালো হচ্ছে মোবাইলটা এত ছিল না আর কি, ঠিক আছে, আর লোকজনের তখন এত না এই ডেটাটা ফ্রি ছিল না, লোকজনের তো গালাগালটা খুব ভেবে চিন্তে দিতে হবে, পয়সা লাগতো গালাগাল দিতে, এখন তো ঝপাঝপ দিয়ে দিচ্ছে। তো সেই জন্য এসছে লোকজন যে একটু বাঁকা চোখে দেখেছে, কিন্তু যারা বাঁকা চোখে দেখেছে আবার পিঠটা চাপড়ে দিচ্ছে এরকম লোকও আছে। এবং সেই জন্য এখনো যদি ভিডিওগুলো ঘুরে ফিরে পোস্ট আমি করি বা যেই করি না ফিডেও যদি আসে, লোকে প্রশংসাও করে। তোমরা তো প্রচুর পলিটিক্যাল স্যাটায়ার করেছো, তারপরে ফোন আসা, মেসেজ, এবং আনএক্সপেক্টেডলি কারোর থেকে ফোন আসা। আমি একটা ঘটনা বলবো, আমি নাম বলবো না কারণ তিনি আমার ঘনিষ্ঠই। আমার কাছে আবার ফোন চলে আসবে, মানে আমি চাই না সেই ইন্টারভিউটা দেখার পরে হতে পারে। হ্যাঁ, তো তিনি গেস্ট হয়ে এসেছিলেন এবং আমি আর শুভদীপ পারফর্ম করি। এটা বোধহয় প্রথমবার কোথাও বলছি আমরা, মানে আমরা কোনোদিন নিজেরাই আলোচনা করেছি। তো আমরা একটি পারফরমেন্স করি
সেই পারফরমেন্সটি স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে প্রচুর লাইন্স ছিল, এবং আমরা যেহেতু ওই কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার প্লে করতাম, মানে হয়তো ও সিপিএম নিয়ে দুটো কথা বলছে, আমিও তৃণমূল নিয়ে বলছি, বা ইদার ভাইসি ভার্সা, একটা ব্যালেন্স করার চেষ্টা থাকতো। এবং তৃণমূল এমন ঘটাতো বেশিরভাগ তৃণমূলকেই অপমান করতে হতো আর কি, মানে স্বাভাবিকভাবে, এবং চাইতাম মন থেকে অনেকটা। তো এবার ওই পারফরমেন্সটা আমরা ওই নেতার সামনে করি আর কি। তো নেতা আমাকে আগে থেকে চিনতেন অন্য মাধ্যমে, তো পারফরমেন্সটার পরে উনি খুব খেপে যান। খেপে গিয়ে অনেক একটা ক্যামেরা ফ্যামেরা অফ করে একটা বড় অশান্তি সৃষ্টি হয়। সেটিং হ্যাঁ, মীর আফসার আলী এবং আমি এবং শুভদীপ ঘোষকে তিনজনকে ভাঁড় বলা হয়। তিনি বলেন আর কি যে আমরা ভাঁড়, এগুলো কোনো মজার রসদি নয়, হ্যান ত্যান। তো উনি বলেন ঠিক আছে, তাতে অসুবিধা নেই, গোপাল ভাঁড় পরে বড় হয়েছি, মানে যত যোগ বেরোচ্ছে গোপাল ভাঁড় বহু আগে সেগুলো বলে দিই। আর সিরিয়াসলি নিইনি এই কারণে, কারণ উনি তৃণমূল করেন, সেটা একটা আমার দিক থেকে একটা বড় ব্যাপার ছিল। ওনার কথা কেনই বা নেবো সিরিয়াসলি। তো উনি এবার দাবি করেন যে এই পারফরমেন্সটা রাখা যাবে না। তো আমরাও জেদ ধরে বসি না, এই পারফরমেন্স তো থাকবে। তো তো ওনার রিকোয়েস্ট মানে উঁচু মহলে উনি রিকোয়েস্ট করে ঠোরে চ্যানেলে, উনি সামনে বসে থাকা অবস্থায় পারফরমেন্সটা যাতে না দেখানো হয়, অন্য এপিসোডে যেন এই পারফরমেন্সটা দেখানো হয়। কারণ ওনার ভয়, তখন বোধহয় টিকিট ফিকিট পাওয়ার ব্যাপার ছিল, উনি হ্যাঁ করে হেসেওছেন কয়েকটা জায়গায়। তো উনি যে হ্যাঁ করে হেসেছেন ওনার দলের নিন্দে শুনে, সেইটা যদি ম্যাডাম দেখে ফেলেন তাহলে ওদের টিকিট ফিকিট পাওয়ারও অসুবিধা হতে পারতো। তো সেইটা ঘটেছিল মারাত্মক, যে আমাদের ওই পুরো পারফরমেন্সটা চলে গেল হচ্ছে অন্য এপিসোড দেখানো হলো, ওনার সামনে পারফরমেন্সটা ঘটলো না। এইটা হচ্ছে ওনার শান্তি আর কি। এছাড়া এটা হচ্ছে একদম সরাসরি পার্টির লোকের এর একটা বাইরে হলো, যেটা হচ্ছে পরের দিন দর্শক দেখে বলো, ইস আগের দিন করতে পারি না ওনার সামনে এটা, হ্যাঁ ঠিক, তাহলে আগের দিনই করা উচিত ছিল। কারণ সাবজেক্ট গুলো ওনার কেন্দ্রিক অনেক কিছু ছিল। আগের দিন এটা বলতি না দারুণ যন্ত্রণা, হ্যাঁ আগের দিন তো দারুণ যন্ত্রণা, প্রচুর লোক বলেছে এই পারফরম্যান্সটা আগের দিন হওয়া উচিত, হ্যাঁ আগের দিন করা যেত, তখন মাথায় আসেনি কি করবো। ঠিক আছে, খুব মজার ঘটনা। এই জনপ্রিয় কমেডি শোর কথা তোমরা যখন বলছো, যে বাম আমলে একটি সিরিয়াল হতো, জনপ্রিয় সিরিয়াল, তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সম্ভবত আপনি বলবেন স্যার বা এরকম একটি সিরিয়ালের নাম। এইটা না, এই যে বন্ধ করে দেওয়া হয়েছিল, এই উক্তি যেমন বলবেন স্যার আছে, এই যেমন উইঙ্কেল টুইঙ্কেল নাটক নিয়ে বলা হয় বাম আমলে এই নাটক বন্ধ করে দেওয়া হয়েছে, বা হারবার্ট নিয়ে বলা হয় বাম আমলে বন্ধ করে দেওয়া। এইগুলোর না কোনো খুব একটা বেস নেই, এগুলো খুব একটা সত্যি কথা নয়। এই বন্ধ করে দেওয়াগুলো না, যেমন থিয়েটারটার ক্ষেত্রে উইঙ্কেল টুইঙ্কেলের ক্ষেত্রে, উইঙ্কেল টুইঙ্কেল দেবেশদার ডিরেকশন, ব্রাত্য বসুর লেখা। তো যাই হোক, এবার উইঙ্কেল টুইঙ্কেল এটা সত্যি একটি জায়গায় শো করতে গিয়ে যে এই নাটক করা যাবে না। বাম আমলে পাড়ায় পাড়ায় সবাই তখন বাম, এবং সবাই লিডার। তো আমি কি এটা বলবো যে বাম আমলে যারা যারা পাড়ায় রাজনীতি করছে সবাই একদম ধোয়া তুলসী পাতা? তা তো নয়। প্রচুর অঞ্চলে রেলা নেওয়ার লোকজন বেড়ে গেছিল শেষের দিকে, তারা বন্ধ করে দেয়, এটাও সত্যি। যেমন আবার এটাও সত্যি, এইটা নিয়ে কখনো তারা বলেন না, কম বলেন, যে বুদ্ধ ভট্টাচার্য এই নাটক দেখে দাঁড়িয়ে উঠে হাততালি দেয়। এইগুলো প্রচার হয় না, প্রচার হয়ে যাচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল বন্ধ করে দিয়েছিল হচ্ছে পাড়ার চুনোপুটি নেতারা। কখনো পার্টির উঁচু মানুষ যারা বসে থাকেন তারা বলেনি যে এই নাটক হওয়া যাবে না, কখনো বলেনি, আজ অব্দি না। যদি এরকম কোনো ইনফরমেশন বা ডেটা থেকে থাকে যে বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে এই নাটক হওয়া যাবে না, বা আমি বলছি সমতুল্য যারা নেতা বলছেন হওয়া যাবে না, তাহলে মানবো। এইখানে পাড়ায় কোথায় রানাঘাটে শো করতে গিয়ে পাড়ার 5টা সিপিএম এসে বলেছে এই নাটক করা যাবে না, বন্ধ করে দাও, তাই দিয়ে আমি কখনোই লাইনটা বলবো না সিপিএম বন্ধ করে দিয়েছে। ওই জন্য আমাদেরও বুদ্ধিজীবী করার সময় রানাঘাটে একবার অশান্তি হয়েছিল, ওই ঠুনকো তৃণমূল নেতারা। আমি এই দিয়ে কখনো বলি না তৃণমূল আমাদের নাটক বন্ধ করে দিয়েছে, কোনোদিন বন্ধ করেনি। একাধিক তৃণমূলের এগেনস্টে নাটক করেছি এবং করব। কোনোদিন সেই মানে আমাকে যদি এসে মানে ব্রাত্য বসু আমার থিয়েটারের মানে কি বলবো সিনিয়র আমার কলিগ, সে যদি বলে আমাকে যে সৌরভ এই নাটকটা বন্ধ করতে হবে, তখন আমি বলবো যে তৃণমূল বন্ধ করে দিয়েছে। কে পাড়ার লিডার বললো কি বন্ধ হয়ে গেল? এখানে তো একটা বিষয় ফারাক রয়েছে, বাংলার সঙ্গে বাকি জায়গায় অ্যারেস্টের সংখ্যা বাড়ে, কমেডিয়ানদের অ্যারেস্ট
আমরা দেখেছি মুনাওয়ার ফারুকী, তাকে জেলবন্দি করা হয়েছিল, এবং এখানে কিন্তু সেই বিষয়টা হয় না। খুব প্রিয় মুনাওয়ার ফারুকী, ওনার পারফরমেন্স আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে কি এখানে এই সরকার অ্যারেস্ট করেন না, তাই তো? নিজেদের দলটাকে সামলাক, তার অ্যারেস্টের সংখ্যাও তাদের দল থেকে বেশি হয়, বাইরের অ্যারেস্ট। এটা পলিটিক্যাল আলোচনা হচ্ছে, আমরা কমিটির মধ্যেই থাকবো। মানে না, কিন্তু অ্যারেস্টের প্রসঙ্গ এলে তো আমি এই পার্টির অ্যারেস্টের বাইরে কথা বলতে পারবো না। তারা তো অনেককেই অ্যারেস্ট করবে বলেছিল, সেটা তো হয়নি। তো কাকে আমরা তো যারা এই 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 পলিটিক্যাল নাটক, মানে আমি বলছি এই সরকারের বিরুদ্ধে, মানে এরকম নাটক নয় যেটা কারোর নাম নিয়ে মজা করা হচ্ছে, সেরকম স্থূল কিছু বলছি না। আমরা অনেক প্রোডাকশন, আমাদের বহুজন আছেন যারা থিয়েটারে অনেক প্রোডাকশন করেন যেটা এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে। তো করুক না, মানে করতে তো অসুবিধা নেই। যদি তাদের মনে হয় যে অ্যারেস্ট করবে, মানে কথাগুলো তো মিথ্যে নয়, তারাও হয়তো জানে, মানে অ্যারেস্ট করার তো বেস নেই। একটা শিক্ষক আন্দোলন চলছে, ও তো ভুক্তভোগী মানুষ, 2014 থেকে যাদের নোটিফিকেশন, তারা চাকরি পাচ্ছে না, হাবিজাবি হ্যান ত্যান। তো সেইটা নিয়ে যখন একটা থিয়েটার ফর্ম হচ্ছে, তুমি কেন এটা বলেছো বলে অ্যারেস্ট করবে? আমার মনে হয় এটা তো নিজেদের পায়ে নিজেদের কুড়ুল মারা হবে, এটা করবে বলে আমার মনে হয় না। দিল্লিতে সেটা হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, দিল্লিতে তো হচ্ছে, অ্যাবসলিউটলি হচ্ছে। কিন্তু মানে এখানে সামাল দেওয়াটা বোধহয় মুশকিল। পশ্চিমবঙ্গটা দিল্লি নয়, মানে দিল্লি কিন্তু একটা গড়ে ওঠা শহর, পশ্চিমবঙ্গ একটা আদি শহর, মানে আদি জায়গা। মানে দিল্লি, চারিদিকের মানুষ মিলে দিল্লি গড়ে ওঠে, কিন্তু পশ্চিমবঙ্গ সেটা নয়। পশ্চিমবঙ্গে এত ইজি নয় যে তুমি হিন্দুত্ব প্রিচ করছো বা তুমি ইসলামিক প্রিচ করছো বলে তোমাকে আমি ক্যান্সেল করে দেবো, এটা ওয়েস্ট বেঙ্গলে এত ইজি নয়। বা তুমি তার বিরুদ্ধে কথা বলছো বলে তোমাকে জেলে পুরে দেবো, এইটা এতটা ইজি নয়। কিন্তু এটাও সত্যি, অম্বিকেশ মহাপাত্রের ঘটনাও তো ঘটেছে, তাকে এখনো তো হাজিরা দিতে হয়। আমি সর্বশেষে একটা ছোট্ট করে বিষয় জানতে চাইবো, এই যে কমেডি এবং পার্সোনাল অ্যাটাক, তার মধ্যে যে সূক্ষ্ম লাইন, সেটা নতুন কমেডিয়ানরা কি মেনটেন করছেন? এটা আমি জানতে চাইবো, নতুন যারা কমেডিয়ান, যারা এখন কাজ করছেন। হ্যাঁ, মানে এখন যারা সিরিয়াসলি কাজ করছে, যারা বাংলাতেই বলি, বাংলা যারা স্ট্যান্ড আপ কমেডিটা খুব মন দিয়ে করছে, তারা তো অবশ্যই চেষ্টা করছে এই তুমি যে বলছো সূক্ষ্ম লাইনটা সেটা মেনটেন করা। এবং বারবার বলছি, এই যে একটা বর্ডার লাইন থাকছে, সেটা যদি ক্রস করে যায়, যদি মানে পার্সোনাল অ্যাটাকের দিকে পুরো কন্টেন্টটা বেশি ঢলে পড়ে, তাহলে কিন্তু হাসির জায়গাটা থাকে না। তখন মানুষজন একটু মানে অস্বস্তি বোধই করে। মানে এমন কিছু আছে সেগুলো নিয়ে না বলে অনেক জায়গা থাকে, কমেডির ফিল্ড তো আর এত ছোট কিছু নয়। তাহলে যারা মেনটেন করছে না, তারা একটু সচেতন হলে নিশ্চয়ই আরো ভালো কিছু কন্টেন্ট হবে। সৌরভদা, যদি ওই মানে যে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের, আমাদের তো তাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, যেগুলো আমরা দেখি নিশ্চয়ই দেখো, হ্যাঁ খুবই দেখি। মানে ওই যে আবারও বললাম, আমি কুণাল কামরার ক্ষেত্রেও যেটা বললাম, যে কি মেনটেন করব আর কি মেনটেন করব না, এইটা ঠিক করে দেবে কি? আমার সমস্যাটা এখানে, মানে আমার এইটা নীতিন গাডকারি ভালো রাস্তা বানিয়েছে, এবার ভালো রাস্তা বানিয়েছে বলে তাকে নিয়ে মজা করা যাবে না। সেটা কি, মানে তাহলে তোমাকে ওই রাস্তা দিয়ে আর যেতে দেবো না, তুমি নীতিন গাডকারির রাস্তা নিয়ে মজা করেছো বলে। এগুলোর প্যারামিটার কি? মানে আমি তো জানি না। মানে তুমি সরকার চালাচ্ছ, তোমার সরকার চালানো নিয়ে মজা করা যাবে না। আরে কেন যাবে না? মানে আমার তো কনস্টিটিউশন আমাকে রাইট দিচ্ছে আমাকে এটা কথা বলার জন্য, আমি তো বলতেই পারি তার বিরুদ্ধে কথা। আমি তাকে গালাগালি দিচ্ছি না, আমার গালাগালি দেওয়া অকারণ আপত্তি আছে। তার যে কোনো কার্যকলাপে, মানে আমি তোর প্রশ্নটাই বলছি যে তুই মানে লিমিট মেনটেন করা, এই লিমিটটা কে সেট করবে? এটা কি আমাদের কনস্টিটিউশনে কোনো লিমিট আছে? স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কোনো সাবজেক্ট, কোনো চ্যাপ্টার নেই কনস্টিটিউশনে যে থাক। মানে সত্যি বি আর আম্বেদকর এই সময় থাকলে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে একটা সাবজেক্ট করতো যে কুণাল কামরা তুমি এগুলো বলতে পারবে না, থাকলে মানতাম, তখন আলাদা বিষয়। তো আমার কনস্টিটিউশন কিছু বলে না। যারা গীতা টিতা মানে বা কোরআন মানে, তাদের ওখানেও স্ট্যান্ড আপ কমেডি নিয়ে খুব একটা কিছু বলা নেই। আমি বলছি এটা প্যারামিটারটা তাহলে কে সেট করবে? তার মানে বর্তমানে যে সরকার আছে সে সেট করবে, এবং আমি বলছি এটা না মানা উচিত। তাহলে যদি সরকার বলে দেয় আমাকে না তুমি এই নিয়ে মজা করো না, তার মানে ওইটা নিয়ে মজা করাটা উচিত। তো কনস্টিটিউশন নেই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বলার, গীতা বলছে না, কোরআন বলছে না, বাইবেল বলছে না, স্ট্যান্ড আপ কমেডির কোনো চ্যাপ্টার আমার মনে হয় না, আমি গোটা কোনোটাই পড়িনি, অল্প অল্প জানি, কোনোটাতেই বলছে না স্ট্যান্ড আপ কমেডিতে কুণাল কামরার কি কি করা উচিত ছিল বা XYZ এর কি করা উচিত ছিল। তার মানে নো প্যারামিটার্স, তাহলে আমি মানবো না। এটা হচ্ছে আমার পলিসি। আমার কাছে যদি প্যারামিটার থাকতো আমি আমার স্কুলের প্রিন্সিপাল বলে দিয়েছিল তুমি স্কুল ছুটি না হলে বাইরে বেরোবে না, প্রিন্সিপালকে মানি, তাই ওটা মেনেছিলাম।
স্কুলটা আছে, প্রিন্সিপালটা নেই। প্রিন্সিপাল বলছে আমাকে নিয়ে মজা করা যাবে না। এবার কিন্তু আমার কনস্টিটিউশন বলেছে তুমি প্রতিটা মানুষকে নিয়ে কথা বলতে পারো, তোমার যদি মনে হয় বিরুদ্ধাচারণ করবে অবশ্যই করতে পারো। তো আমার কাছে কোনো প্যারামিটার নেই, আমি মানবো না। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজন এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং এরকম সুন্দর সুন্দর সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অরিত্রর সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।